দীপু তুমি ইয়ে করিও, আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিও। না এখনই শেয়ার করে দিও। আমার এখানে নেট স্লো না, নেট একদম এয়ারটেল। দেখো সেন্ড করে নিই। বুঝছি, শেয়ারটা খালি করে রাখি তো, তাতে কমেন্টস করতে পারবে। ডু নট ডিস্টার্ব মোডটা অন করে দিই, কলও লাগতে পারে। There is one viewer now. নোটিফিকেশনটা শুরু পাইল করে স্টার্ট করে দিন দেবো। Okay. Let's start. Afterwards also they can watch. Good evening everyone. Today we are here at the Welcome Saga episode 3 with Dr. Konakdeep Sharma. To say about Konakdeep, there is the camera. To say about Konakdeep, he is a doctor, that is, we have already said, not only a doctor, he is a nature lover, he is an excellent photographer, he is an extremely talented writer, and above all, he is so much connected to people. A down-to-earth person. Today, we will hear his saga. অনেক রকম প্রশ্ন করব, অনেক রকম কথাবার্তা বলবো, অনেক কিছু জানবো কনকদীপের কাছ থেকে। সাথে থাকবেন সবাই। শুরু করছি আমাদের আজকের লাইভ সাকসেস সাগা। তো কনকদীপ, প্রথমে যেটা জানতে চাইবো, মানে আর ইউ এ ডক্টর টুডে বাই চয়েস? ডিড ইউ হ্যাভ এ ডেফিনিট এইম যে প্রথম থেকে যে আমি ডাক্তারই হব? ডাক্তার আমি যখন ম্যাট্রিক পাস করেছিলাম তখন আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন তুমি কি হতে চাও, তো তখন আমি বলেছিলাম যে আমি ডাক্তার হব। আমি আমার বাবাকে দেখেও ডাক্তারি পেশার সঙ্গে আমি অনেকটা আন্তরিকভাবে যুক্ত। কি কি মেডিসিন উনি দিতেন সেগুলো আমি ছোটবেলা থেকেই শিখতাম। আমি এখন জানলাম তোমার বাবা ডাক্তার ছিল। তো এর আগে আমি হতেছিলাম পুলিশ অফিসার। আচ্ছা। কারণ সিনেমায় যখন আমি দেখতাম পুলিশ অফিসার হিরো টাইপের, হ্যাঁ, ওরা স্টাইল করে ভিলেনদের ধরছে, ওটা আমাকে খুব মানে আকৃষ্ট করতো। পরবর্তীকালে আমি যেহেতু সিঙ্গেল চাইল্ড, এটা ধরো মানে কোন বয়সে তোমার এই পুলিশ অফিসার হওয়ার ইচ্ছে ছিল? ক্লাস 5 to 7 ভেরি লাইকলি এই যেটা থাকে। তো সেটা খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সিঙ্গেল চাইল্ড ওদিকে খুব একটা মোটিভেট হতেও পারিনি। পরবর্তীকালে ডাক্তারি পেশার সঙ্গে মানে আমি নিজেকে আমি মনে হয়েছে আমি পেশার এই জীবিকার সঙ্গে আমার একটা আন্তরিক একটা টান আছে। তো এই পেশায় যদি আমি নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে সেটা আমার জন্য ভালো হবে এবং বিশেষ করে বাইরের অন্যান্য মানুষদের জন্য খুব ভালো হবে। অনেক মানে পেশায় থেকেই হয়তো মানুষের জন্য করা যায়, কিন্তু ডাক্তারিতে যেমন মানে মানুষকে জীবন দান দেওয়া যায়, সেটা তো আর অন্য কোনো পেশায় করা যায় না। তো সেটার জন্য তুমি ধরো তোমার স্কুলিং তো বোধহয় উদ্ধার বলবে না, স্কুলের না? আমি প্রথম দিকে আনন্দমার্গ হাই স্কুলে পড়েছি, তারপর আমি কাছাকাছি বিদ্যা মন্দিরের ছাত্র ছিলাম। কাছাকাছি বিদ্যা মন্দিরে অনেক নাম শুনেছি। আমি 2008-এ কাছাকাছি বিদ্যা মন্দির থেকে প্রবেশ করে ম্যাট্রিক পাস করেছি। আচ্ছা, কোনো বিশেষ শিক্ষকের কথা বলতে চাও? আমার সবারই একটা অবদান থাকে, কিন্তু অনেক সময় শিক্ষকদের মধ্যে কেউ থাকে যিনি একদম পুরো রোল মডেল হয়ে বা এক্সট্রা পাওয়া যায়। আসলে তো আমাদের যতজন শিক্ষক বা শিক্ষয়িত্রী ছিলেন সবাই নমস্কার, সবাই প্রণম্য, সবারই কোনো না কোনো অবদান রয়েছে, যার জন্য হয়তো আমি মানে যেভাবে বেড়ে উঠেছি সবারই কোনো না কোনো একটা ভূমিকা রয়েছে। বিশেষভাবে আমি হরিহর চক্রবর্তী স্যার, আচ্ছা, এই উনার নাম আমি খুব শুনেছি। উনি শুধু আমার যে শিক্ষা গুরু ছিলেন তা না, উনি আমার স্পিরিচুয়াল গাইডও, এবং উনি সবসময় আমাকে গাইড করেন, শুধু শিক্ষার দিক দিয়ে নয় বা অন্যান্য মরাল ভ্যালুজ, এথিক্স বা কিভাবে আমার চলতে হবে, কিভাবে আমার চলা উচিত, কিভাবে আমি হিউম্যান ইন্টারাকশন করব, এবং বিশেষ করে ভগবত গীতা উনি আমাকে আমার জীবনে এটার সূচনা করে দিয়েছেন। তো উনি সবসময় আমার শিক্ষক এবং এখনো উনি আমার শিক্ষক চিরকাল থাকবেন। সেটাই একটা কথা,
মানে কখনো আমার খুব দুঃখ লাগে ভাবতে যে সবাই কিন্তু স্কুলের শিক্ষকদের মনে রাখে না। আজকে আমি যেমন মানে আমার অভিজ্ঞতা, আমারও তো দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা, ধরো মানে প্রায় 27 বছরের। তো অনেকে মনে রাখে, কিন্তু কি হয়, তুমি সেই স্কুলে যে তোমাকে অক্ষর জ্ঞান দিল, তার পরবর্তীতে তুমি এগিয়ে গেলে জীবনের পথে এগোতে এগোতে তুমি অনেক বড় বড় ইনস্টিটিউটে যাচ্ছ, পরবর্তীকালে অনেক বড় বড় প্রফেসরদের সাথে তোমার যোগাযোগ হচ্ছে। একটা সময় গিয়ে সেই জীবনের শুরুতে যারা আমাদেরকে আদর্শ, নীতি সবকিছু দিল, ভ্যালুস যারা ইনস্টিল করলো আমার মধ্যে, তারা কিন্তু কোথাও যেন হারিয়ে যায়। তো এটা আমি সবাইকে আজকে সাকসেস জায়গাতে একটা কথা বলবো, যে যে প্রাথমিক বিদ্যালয়ে, যে প্রাথমিক মানে স্টেজে তোমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন তাদেরকে কোনোদিন ভুলবে না। যে তোমাকে অক্ষর জ্ঞান দিয়েছেন তাকেও কোনোদিন ভুলবে না। তিনি কিন্তু বিরাট কাজ করেছেন। আর আমি বিশ্বাস করি যে শিক্ষক যদি মানুষ গড়ার কারিগর হন, তবে কিন্তু ইউনিভার্সিটি লেভেলে বলো, কলেজ লেভেলে বলো, সেটা কিন্তু হয় না। গড়ে পিঠে নেওয়ার সময়ও থাকে না, সুযোগও থাকে না, অলরেডি গড়া হয়ে গেছে। আর উনারা আসেন ক্লাসে, টপিক বেসড লেকচার্স দেন। কিন্তু আমরা স্কুলে যেটা করি, আমরা একটা বাচ্চাকে স্টাডি করি, একটা বাচ্চার মন খারাপ থাকে, তার কি প্রবলেম জানতে চেষ্টা করি। আমি বলবো না আমি খুব একটা করতে পারি, আমাদেরও সময় পিছিয়ে পিছিয়ে দৌড়াতে হয়। এডুকেশনাল, সাইকোলজিক্যাল অনেক কিছু ফ্যাক্টর কিন্তু কাজ করে। স্কুল টিচারদের মানে একটা বিরাট রোল থাকে। এবং তুমি আজকে যত বড়ই হয়েছো, তোমার মধ্যে যে আমি কিন্তু কনকদীপ, ডাক্তার তো অনেক আছে, আমি যে আজকে কনকদীপকে কথা বলতে চাইছি, তাকে এই শোতে আমি চাইছি জাস্ট বিকজ হি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন। মানুষ হিসেবে কনকদীপকে, আমি ডাক্তার তো অনেক থাকে, কিন্তু এই যে তুমি যে আজকে মানুষ কনকদীপকে আমরা পাচ্ছি, এটা কিন্তু তোমার সেই স্কুলের যে হরিহর স্যার বলো বা অন্যান্য যারা ছিলেন, তারাই সেটার বীজটা ইয়ে করেছেন, বপন করেছেন। তো আচ্ছা, তার পরবর্তীতে তুমি রামানুজগুপ্ত কলেজে আসলে, তো তখন কি শিলচর শিফট হয়ে গেছে? না, আমি ঘর থেকে যাওয়া আসা করতাম, আচ্ছা। বিশেষ করে বাস, ট্যাক্সি বা নিজস্ব কার একটা ছিল, সেগুলো। তারপর শিলচর মেডিকেল কলেজ, তারপর শিলচর মেডিকেল কলেজ। তোমাদের সময় নিট ছিল? আমাদের সময় নিট ছিল না ম্যাডাম, আমাদের সময় ছিল সিডব্লিউ। সিডব্লিউ দিয়ে আমি বা আমরা আসামের যেগুলো মেডিকেল কলেজ সেগুলোতে সুযোগ পেতাম। এবং অল ইন্ডিয়া লেভেলে যে এক্সামটা ছিল সেটা নাম ছিল AIPMT, অল ইন্ডিয়া প্রি মেডিকেল। এটা কম্বাইন্ড ছিল ইঞ্জিনিয়ারিং আর না, ইঞ্জিনিয়ারিং এর আলাদা ছিল, কিন্তু আসাম স্টেটের যেটা সেটা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কম্বাইন্ড ছিল। আচ্ছা, সিডব্লিউ এখনো হয়, কিন্তু ইট ইজ ফর ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তখন ম্যাট জেট বলতো, মানে দুটো পার্ট ছিল, মানে ম্যাট ইজ ফর মেডিকেল আর জেট ইজ ফর কোনো কোচিং নিয়েছিলে? আদর্শ একাডেমিতে পড়েছি। আচ্ছা, ঠিক আছে। তো তার পরবর্তীতে যে তুমি স্পেশালাইজেশন যখন করলে, তুমি অপথা নিয়ে? হ্যাঁ, আমি স্পেশালাইজেশনই আছি। আচ্ছা। তো এই যে তুমি অপথাটাকে বেছেছো, এটা কি তোমার কোনো মানে স্পেশাল ফ্যাসিনেশন ছিল না? হ্যাঁ, আমার রেডিওলজি আর অপথলমোলজি দুটোই আমার খুব বেশি ভালো লাগতো। মানে তুমি যে ব্রাঞ্চটা চাইছিলে সেটাই পেয়েছো? রেডিওলজি আর অপথলমোলজি খুব ভালো লাগতো। রেডিওলজি আমার র্যাঙ্কের কারণে আমি সেটা পাইনি, অপথলমোলজি র্যাঙ্কের আমি পেয়ে গেছি। আমাদের বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন সাবজেক্টের একটা ইয়ে থাকে। তো অপথলমোলজি সিলেক্ট করার কারণ হলো, মানে আমি কিছু রামকৃষ্ণ মিশনের সাথেও যুক্ত। তাদের যে মেডিকেল ক্যাম্পগুলো হয়, রামকৃষ্ণ মিশনের অনেক ক্যাম্পে আমি যাই। রামকৃষ্ণ মিশনের সাথে ভলান্টিয়ার হিসাবে আমি থাকি অনেক সময়। সেগুলোতে দেখি যে বিভিন্ন জায়গায় যেগুলো ব্লাইন্ডনেস বা দৃষ্টিহীনতা, যেগুলো ওখানে গ্রামে বা গ্রামাঞ্চলে অনেক ভেতরে রিমোট ইন্টেরিয়রে যারা আছেন, ওরা মানে এই অ্যাওয়ারনেস নেই। তাছাড়া ওরা দৃষ্টিহীন হয়ে গেছেন, যে সেটা নিয়ে ওরা এটাই ভাবেন যে হয়তো এটাকে ভবিতব্য ধরে নিয়েছেন, হয়তো ভবিতব্য, আর নয়তো পুরনো আগের জন্মের কোনো পাপের ফল হিসাবে তারা এটাকে গ্রহণ করে নিয়েছে, মেনে নিয়েছে। তো ওদেরকে যখন আমরা অপারেশন করে, অস্ত্রোপচার করে যখন আমরা ওদেরকে দৃষ্টি ফিরিয়ে দেই, তখন ওরা সেটাকে মানে কি বলবো, সেটাকে জাদুর মতোই ওরা সেটাকে মনে করেন। তো তখন ওই মোমেন্টটা, তখন সেই ব্যাপারটা একটা অন্যরকম একটা অলৌকিক ব্যাপার। কাউকে দৃষ্টি ফিরিয়ে দেবার পরে যে তৃপ্তিটা পাওয়া যায় বা নিজে, সেটার সঙ্গে কিছু আমাদের দেশে এই সুন্দর পৃথিবীটা যারা দেখতে পাচ্ছে না, যাদের চোখের সামনে শুধুই অন্ধকার, তাদেরকে যখন আমি এই পৃথিবীটা দেখাতে পারবো, সেটা অনেকটা একটা পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই। গত বছর এই বিষয়েই আমি কিছু গল্প শুনতে চাইবো। একটা গল্প আমার খুব মনের। গত বছর আমি একটা ক্যাম্পে গিয়েছিলাম। সেটা কি মিশনের ছিল? না, হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের ক্যাম্প ছিল।
আই ক্যাম্প। তো ওখানে আমরা ক্যাটারাক্ট পেশেন্ট যারা আছেন ওদেরকে আমরা শনাক্ত করেছিলাম এবং ওই পেশেন্টদেরকে আমরা এনে শিলচর মেডিকেল কলেজে অপারেশন করে দৃষ্টি দিয়েছিলাম। তো ওখানে ছিল ওই ব্যাচে ছিল 16 জন, ছিল অনেকজনই, প্রায় 50 জনের মতো। তো প্রথম তাদের ব্যাচে বয়স সীমা বয়সে 60 প্লাস, এভারেজ 60 to 70 মনে করো। তো এর মধ্যে একজন ছিলেন যিনি বয়স্ক প্রায় 70 থেকে 80 বছর এবং উনি প্রায় 20 বছর থেকে, প্রায় 15 থেকে 20 বছর থেকে উনি সম্পূর্ণভাবে অন্ধ, কিছুই দেখতে পাচ্ছেন না। তো উনি জিনিসটাকে বিশ্বাস করতে পারছেন না এবং আমাদের সাথে উনি সহযোগিতাও করছেন না, কারণ উনি জানেন এসব করে কোনো লাভ নেই, লাভ আমি হবে দেখতে না, পারবো আমি তো না। দেখতে পাবো না, শুধু শুধু ওরাও কণ্ঠস্বর করছে আর আমাকেও এই যাত্রায় আমাকেও কষ্ট দিচ্ছে। তো আমরা বিভিন্ন ভাবে, আমরা যারা অনেক ট্রেনিজ আছে সবাই তোমরা তো এটা বুঝতে পেরেছো there is possibility যে উনি আমাদের- পসিবিলিটি, কিন্তু একটা রিস্ক থেকে যায়, কারণ যতই বলুন না কেন এত বছরের অন্ধত্বের পর উনি কি দৃষ্টি ফিরে পাবেন? পেছনে কোনো রেটিনা সাকসেসফুল নাও হতে পারে। শুধু তো লেন্সের প্রবলেম না, অন্যান্য সমস্যাও থাকতে পারে, হয়তো হাই প্রেসারের জন্য তার সিস্টেমটাই খারাপ হয়ে গেছে, নার্ভ নষ্ট হয়ে গেছে, সেগুলো হতে পারে। যাই হোক, বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে অপারেশন তো হলো, উনিও অবশেষে আমাদের সাথে সহযোগিতা করলেন এবং এর পরের দিন যখন উনি মানে খোলা হবে এটা বলো। হ্যাঁ, ওই মুহূর্তে একটা মানে বিশেষ মুহূর্ত, খোলার পরে উনি বিশ্বাস করছেন না কিছু। তো উনি দেখছেন, চোখের সামনে দেখছেন এবং উনি ভাবছেন যে এটা প্রথম স্বপ্ন পর্যায়ে দেখছেন। ঝাপসা আসে, তারপরে ধীরে 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 পরিষ্কার, হ্যাঁ। উনি স্বপ্ন দেখছেন এরকম মনে হচ্ছে। উনি তারপর কাঁদলেন। উনি কাঁদলেন কারণ উনি বিশ্বাস করতে পারছেন না কি হচ্ছে। উনি চঞ্চল একটা ছোট বাচ্চা বাচ্চা। মেয়ের মতো জানালায় জানালায় ঘুরে ঘুরে দেখছেন বাইরের জগৎটা কিরকম, যে জগৎটা এত বছর ধরে উনি দেখতে পারেননি, সেই জগৎটা দেখার জন্য উনি মরিয়া হয়ে গেছেন। আমাদের সাথে চঞ্চলতা করছেন, হাসছেন, কাঁদছেন, উনি কি করবেন ভেবে পাচ্ছেন না। আরেকটা ব্যাপার হচ্ছে উনি নিজের নাতিকেও চিনতে পারছেন না। কারণ নাতিকে উনি খুব অল্প বয়সে দেখেছেন এবং নাতি বর্তমানে অনেক বড় হয়ে গেছে, যুবক হয়ে উঠেছে, দাড়ি হয়ে গেছে। উনি বলছেন তুই আমার নাতি। তো সে বলছে হ্যাঁ আমি তো নাতি। তখন ওর গলার টোন শুনে বুঝতে, হ্যাঁ তুই তো, তোকে তো আমি অনেক ছোট দেখেছিলাম, এত বছর তুই আমার ঘরেই আছিস, কিন্তু আমি তোকে বড় হতে দেখলাম না, আজকে দেখলাম। এটা তো একটা জাদুর মতো। 15-20 বছর মানে অনেকটা। হ্যাঁ। তো এই যে কথাটা বলেছো, এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে একটা জায়গায় কিন্তু এই যে ছোট বাচ্চারা যেরকম এক্সপ্লোর করে, হ্যাঁ অদেখাকে দেখার যে, হ্যাঁ উনার এটা আমরা কাছে তো নিজের সবই চোখেই দেখা, নতুন। নিজের চোখেই হ্যাঁ, দেখাই। উনার এইজ হয়ে গেছে এতটুকু, কিন্তু উনার কাছে সব নতুন। হ্যাঁ, এই পৃথিবীটা কোনো নতুন ভাবে উনার এখন আরো অনেক বছর বাঁচার ইচ্ছেটা বেড়ে যাবে। নিজের যত্ন পরবর্তীকালে ওনার আরেকটা চোখ আমরা অপারেশন করে দিয়েছিলাম। আচ্ছা, এখানে আমার বেঁচে যাবেন, অনেক বছর বাঁচবেন বলার পরে আমার একটা কথা এই প্রসঙ্গে মনে হচ্ছে, আমাদের একদিকে আমাদের এভারেজ লাইফ স্প্যানটা অনেক বেড়ে গেছে না? আগে আগে মানুষ যেমন 60 ইয়ার্স হলেই ভাবতো যে আমার তো আর কাছে এসেছে সময়। হ্যাঁ, কিন্তু আমরা দেখি অনেক বয়স পর্যন্ত মানুষ সুস্থ শরীরে বাঁচে। এটার কারণ তো একটা বোধহয় মানে নানান ধরনের মেডিসিন, টেস্ট ফ্যাসিলিটিস, আমরা টেস্ট করাচ্ছি, একটু অ্যাওয়ার হয়েছে, ডায়াগনোসিস হচ্ছে, ডায়াগনোসিস তাড়াতাড়ি হচ্ছে। কোন ধরনের রোগ যদি আমাদের আক্রমণ করছে সেই পর্যায়ে আমরা ওষুধ খেয়ে বা অন্যান্য যা দরকার পড়ে, কেউ হার্টের জন্য এনজিওগ্রাফি, হার্টের অপারেশন করছেন, কেউ ব্রেনের জন্য অপারেশন করছেন, আগের থেকে ওরা কোন একটা পদক্ষেপ নিয়ে যাচ্ছেন যাতে এই রোগ প্রসেস, যেটা ডিজিজ প্রসেসটা যেন স্লো ডাউন বা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই যে ক্যাটারেক্টটা, এটা মানে কি কম বয়সে হতে পারে? দেখুন, ক্যাটারাক্টের বিভিন্ন ধরনের ক্যাটারাক্ট আছে। এখন যেটা সবচেয়ে কমন, যেটা আমরা বেশি এনকাউন্টার করছি, বাংলাতে আমরা বলি ছানি পড়া বা হিন্দিতে মতিয়াবিন বলে। আচ্ছা, তো সেটা হচ্ছে বয়সের সাথে সাথে সেটা অনিবার্য, সেটা কিছু করার নেই। এটা এড়াতে গেলে চোখের কি ধরনের যত্ন নেওয়া দরকার? এটা দেখুন বয়সের সাথে সাথে হবেই, কারণ এটা ওই আমরা বলি এটাকে সেনাইল ক্যাটারাক্ট। সেনাইল মানে উইথ এজ ইট প্রোগ্রেসেস। এক একজনের তাড়াতাড়ি হয়, এক একজনের দেরিতে হয়। রৌদ্র বা অন্যান্য ধরনের চোখের স্ট্রেস, এই ধরনের সমস্যা হলে বা কারো কারো পরিবারগত থাকে, ডায়াবেটিস থাকলে, হাই প্রেসার থাকলে, অন্যান্য রোগ তো যদি জড়িত থাকে, তাহলে এটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এমনিতে ধরো মানে যার কোনো চোখের সমস্যা নেই, সে তো গ্লাস পড়ছে না নেকেড আইতে,
তো এখন যার সারাক্ষণ এরকম কাজের ধরন, তার ল্যাপটপের সামনে সারাক্ষণ বসে থাকতে হচ্ছে বা মোবাইল নিয়ে তার মানে কাজটাই তার সেরকম, হ্যাঁ, তো স্ক্রিন টাইম যদি বেশি হয়, নেকেড আইতে স্ক্রিন টাইম অনেক বেশি হলে এটার এফেক্ট পড়ে। অবশ্যই আমাদের এটা হচ্ছে মানে ডেভেলপমেন্টের একটা সমস্যা, বা আমাদের এটা প্রফেশনাল যেটা আই ডিজিজ, যেটা মনে করুন আমি কম্পিউটারের সামনে অনেককে সকাল থেকে বিকেল পর্যন্ত বসে থাকতে হচ্ছে। এবং আমাদের মেডিকেল কলেজেও ওয়ার্ল্ড সাইট ডেতে আমরা একটা সমীক্ষা করে আমাদের যারা স্টাফ আছেন, কম্পিউটার স্টাফ বিশেষ করে, ওদেরকে আমরা টেস্ট করেছিলাম। টেস্ট করে দেখা গেছে যে অনেক যারা কম্পিউটারের সঙ্গে বেশি যুক্ত, কম্পিউটারের কাজের সঙ্গে বেশি তারা যুক্ত, তাদের দৃষ্টিশক্তি একটু কম, বা তাদের চোখে ড্রাই এর প্রবলেম বেশি, খসখস খসখস করছে, চোখে একটা অস্বস্তি সব সময় আছে, চোখে চুল করছে, এই ধরনের সমস্যা বেশি। তো এটা তো দেখুন কম্পিউটারে যারা কাজ করছেন তাদেরকে করতেই হবে, এবং তাদের শুধু চোখের না, তাদের স্পন্ডাইলিটিস বলুন, স্ট্রেট পোস্টার ঠিক না রাখার যেগুলো রোগ সেগুলো হচ্ছে, হ্যাঁ, প্রেসারের প্রবলেমও হচ্ছে। প্লাস সবাই তো আর বিজ্ঞানসম্মত। জানতে চাইছিলাম হলো যে মানে সে চশমা পড়ে না, তার পাওয়ারের কোনো সমস্যা নেই, তো এরকম অবস্থায় আমার জাস্ট টু প্রোটেক্ট মাই আইস, হ্যাঁ, মানে নেকেড আইস দিয়ে আমি পড়বো না বলে এরকম পাওয়ারলেস চশমা এরকম পড়তে পারে নাকি? একটা আছে আমার কম্পিউটার বা স্ক্রিন, যেটা স্ক্রিনের মধ্যে একটা আই কমফোর্ট বা ভিশন প্রোটেকশন মোড একটা থাকে, সেটা অন করে দিলে একটা ভালো হয়। তাছাড়া আমাদের ফিল্টারিং গ্লাস পাওয়া যায়, ফিল্টারিং গ্লাস পড়লে পুরো না হলেও কিছুটা প্রোটেকশন পাওয়া যায়। এই ব্লু লাইট যে আছে, এই ব্লু লাইটটা ক্ষতি পায়, ওই ব্লু লাইটটাকে ও মানে কাট অফ করে দেয়, কাট অফ করলে কিছুটা আমাদের চোখে একটু স্বস্তি পাওয়া যায়। আচ্ছা, তো এই যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে আমাদের এভারেজ লাইফ এক্সপেক্টেন্সিটা অনেক বেড়ে গেছে, এটা যেরকম একদিকে সত্যি, আবার অপর দিকে আগে কিন্তু এরকম খুব একটা শোনা যেত না যে একদম যুবক বয়সে কেউ হঠাৎ করে কিছু একটা হয়ে যাচ্ছে। এইটার কারণটা কি স্ট্রেস থেকে হচ্ছে? মানে কিছুটা তো এক্সেপশনাল কেস থাকতে পারে, মেডিকেল হিস্ট্রি থাকতে পারে, এই যে প্রায় শোনা যাচ্ছে কম বয়সে, আগে কিন্তু কম বয়সে কেউ মৃত্যু নিয়ে ভাবতোই না, এখন যেন কম বয়সে হঠাৎ করে কিছু একটা। লাইফস্টাইল ম্যাডাম, লাইফস্টাইল। তো একটা জাস্ট ঘটনা আপনাকে বলতে চাই। আমি নাইট ডিউটি করছিলাম আমার হাসপাতালে, তো ভোর 3টার সময় একজন পেশেন্ট এসেছিল। তো 3টার সময় পেশেন্ট দেখে আমি যখন আমার কোয়ার্টারে ফিরছি, তখন দেখেছি আমার সিস্টার নার্স কোয়ার্টারের সামনে, সিস্টার কোয়ার্টারের সামনে একটা ছোট এক চিলতে জমিতে একজন বৃদ্ধ লোক কোদাল দিয়ে এগ্রিকালচারের একটা গাছ চাষবাস করছেন, হ্যাঁ, ছোট এক চিলতে জমিতে। আমি ওনাকে জিজ্ঞেস, আপনি কে? তো বলে, আমি ওই সিস্টারের শ্বশুর। বললাম, আচ্ছা, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো এত এই অন্ধকার এখনো রয়েছে, আপনি কাজ করছেন? উনি বললেন যে আমি সূর্য ওঠার আগে কাজ শুরু করি, এবং সূর্য ওঠার পরে তো রৌদ্র এসে যায়, তারপর আমি আর কাজ করতে পারি না। তো এই যে খাওয়া দাওয়া যেগুলো আছে আমার ডেইলি রুটিনে, এগুলো আমার ক্ষেত থেকেই শুধু আমি খাই। আমার বাসকান্দির ওখানে আমার জমি আছে, ওখান থেকে আমি চাল খাই, বা ডাল টালের কোনো সমস্যা নেই, এগুলো ওরলের জমি আছে, এগুলো খাই। আমার চাষবাসের আলু খাই, ইভেন হাঁস, মুরগি, ডিম, পাঠা সব আমার নিজস্ব ব্যবস্থা আছে, মাছ আমার পুকুরে আছে। তো আমার বাইরে আর কোনোভাবে নির্ভর করতে হয় না। এবং এই যেগুলো জিনিস খাই, এগুলোতে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ আমি করি না, যা ইউজ করি অর্গানিক করি, হ্যাঁ, সেগুলো শারীরিক ব্যবহার করি বা করি না, তো ওইগুলো দিয়েই আমার চলে। সবার পক্ষে সম্ভব না যে অর্গানিক খাওয়াটা, তো ইন দ্যাট কেস মানে হোয়াট থিংস উই শুড অ্যাভয়েড? আমাদের ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে। ফাস্ট ফুড, তেল এবং মশলা জাতীয় তেল এবং বাইরের খাবার যেগুলো আমরা রোড সাইডে খাই, রোড সাইডের খাবার যদি আমরা বর্জন করতে পারি, তাহলে অনেকাংশে এগুলো। এমনিতে যে প্যাকড খাবার দেখুন, যেগুলো প্রিজারভেটিভ ফ্রি, তো আমরা প্যাকড পাবো না, প্যাকড প্রিজারভেটিভ ছাড়া সেগুলো নষ্ট হয়ে যাবে। তো সেগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে তো খুবই ভালো, কিন্তু অনেকাংশে অ্যাভয়েড করতে পারবো না। তো মানে লাইফস্টাইলের মধ্যে খাবার দাবারের সঙ্গে আরো কিছু জিনিস, যেমন স্ট্রেস ফ্যাক্টর। আমাদের আজকালকার এই সবসময় দৌড়ঝাঁপের জীবনে আমরা নিজের মনের যত্ন নিতে ভুলে যাই। এই যে মেন্টাল হেলথ নিয়ে আজকাল একটা বিশেষ অ্যাওয়ারনেস চলছে। আজকে তোমাকে আমি দেখি যে তোমার এই যে মানে তুমি যে পেশার সঙ্গে যুক্ত, সেই পেশায় মানে আমি বুঝতে পারি কতটুকু পরিশ্রম হয়, তারপরেও যে তুমি প্রকৃতির মানে সঙ্গে সময় কাটাও, যেটা, হ্যাঁ, প্রকৃতি প্রেম তো ভগবত প্রেম। হ্যাঁ, তো প্রকৃতি প্রেম একটা কথা, অনেকেই ভালোবাসে, আজকে ধরো আমরাও ভালোবাসি, কিন্তু সেই সময় যে কাটানোটা, মানে আমি একটু সময় বের করব যখন আমি গাছপালার সঙ্গে
থাকবো, তার ছবিটাও যে তুলো, আমি আগেই বলেছি মানে এক্সিলেন্ট ফটোগ্রাফার। তো এই যে মানে এত সুন্দর যে ছবিগুলো তুলো, সেটা তো মানে মনের মধ্যে একটু ওষুধের কাজ করে। অবশ্যই Stress সেটাই আমার relieving. স্ট্রেস রিলিভার বা স্ট্রেস বুস্টার, যেটাই বলুন স্ট্রেস এবং রিলিভার। তোমার আরেকটা স্ট্রেস রিলিভিং ইয়ে হলো তোমার বিবেকানন্দ পাঠ মন্দির। সেখানে তুমি বাচ্চাদেরকে মানে পড়াশোনার সুযোগ করে দাও, তুমি না, তোমরা টিমটাই। গ্রুপ আছে। তো এটা সম্বন্ধে আমাদেরকে একটু বলো। 2003 সালে আমি যখন ক্লাস 6 এ পড়ি, আচ্ছা কয়েকজন মিলে প্ল্যান করলেন যে এখানে একটা এমন কিছু করতে হবে যেটা ফিলান্থ্রপিক হবে, আচ্ছা এবং যার মাধ্যমে হুম, এলাকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা আচ্ছা যেন একটু শিক্ষার আলো পাবে। শুধু শিক্ষা না, নীতি শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, ওই দিক দিয়ে তারা একটু এগিয়ে যাবে। হাইজিন সম্বন্ধে Hygiene, হবে। হ্যাঁ, প্লাস যারা মানে অন্ধবিশ্বাস বা কুসংস্কার নিয়েই আছেন, তাদের জন্য এইসব জিনিস আমরা এদের জীবন থেকে আমরা সরিয়ে দিতে পারি, এবং নীতিগত ভাবে ওদেরকে যাতে ভবিষ্যতে আসল মানুষ তৈরি করে দিতে পারি। হ্যাঁ, তো ওই অর্থে ওই স্বামী আদর্শ নিয়ে- বিবেকানন্দের আশীর্বাদে বলুন 2003-এর 1 ফেব্রুয়ারি বিবেকানন্দ পার্ক কতটা বাচ্চা নিয়ে শুরু করলে? 10টা বাচ্চার থেকেই প্রথম বছরই আমাদের অনেক বাচ্চা হয়েছিল, এবং আমরা উদারবন্দের নদীর পাড়ে আচ্ছা একটা জায়গা। জায়গা ছিল যেখানে মানে সেখানে মৎস্যজীবী বা যারা ঠেলাগাড়ি চালাতেন হুম, ওই ধরনের পরিবারের ছেলে মেয়েদের আমরা ওখানেই একটা স্টার ক্লাব বিল্ডিং এ আমরা স্টার্ট করেছিলাম। আচ্ছা তো ওখানে প্রায় 10 বছর আমাদের চলেছিল। তারপরে আমরা অন্যান্য জায়গায়ও স্কুল খুলেছি। আচ্ছা তারপরে বর্তমানে আমাদের দুটো স্কুল আছে, একটা হচ্ছে চানকিরা চা বাগানে, লার্সিং টি এস্টেটের আন্ডারে। ওটা 2013 সালের 25 অগাস্ট খুলেছিলাম, সেটা এখনো চলছে, স্বামীজির আশীর্বাদে সেটা চলবে। চলবে, এবং নিশ্চয়ই চলবে। এবং 2019 সালে রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজি মহারাজ, উনি গেছেন। ওনার হাতে আমরা আরেকটা কোচিং সেন্টার উদ্বোধন হয়েছে। স্টার্ট করেছি, সেটা দয়াপুর চা বাগানে। আচ্ছা। সেটা এখানে বাচ্চারা মানে কত ক্লাস অবধি ইয়ে হয়? সেটা ক্লাস 5 পর্যন্ত। আচ্ছা। তবে আমাদের স্কুলে যারা ছাত্র আছে ওরা ক্লাস 5 এর পরেও আমরা ওদেরকে ছেড়ে দেই না। আচ্ছা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, মনে করুন সরস্বতী পুজো হচ্ছে, ওরা সবাই আসবে, বা স্কুলে কোনো প্রোগ্রাম হচ্ছে ওরা আসবে। স্কুলের বাচ্চাদেরকে সিনিয়র যারা পাস আউট হয়ে গেছে ওরা এসে পড়াবে বা কোচিং দেবে বা বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন দিতে সাহায্য করবে। সেইভাবেই আমাদের চলছে। আর 2020-2020 মানে আমাদের ফার্স্ট ব্যাচ অফ ম্যাট্রিক আমরা পেয়েছি। 3 জন ছাত্র আমাদের স্কুলের প্রথম ম্যাট্রিক দিয়েছে, এবং ওই গ্রাম থেকে ওরা 3 জনই মানে প্রথম ম্যাট্রিক প্রথম মেট্রিক দিয়ে পাশ করলো। হ্যাঁ, বর্তমানে ওরা কলেজে আছে। আচ্ছা আচ্ছা। তো তুমি ভগবত মানে প্রেমে বিশ্বাসী, তো আমি বলবো যে যে ইফ ইউ বিলিভ ইন সুপার পাওয়ার, দেন ইফ দেয়ার ইজ গুড পাওয়ার দেয়ার মাস্ট বি সাম ইভিল পাওয়ার টু। তো ভূত বিশ্বাস করো? ভূত তো কোনো ফিগার আমি তোমাকে দেখেছি, তুমি খুব এক্সপ্লোর করো, হ্যাঁ, ঝোপে ঝাড়ে জঙ্গলে নানান জায়গায় যাও। তো এরকম কোনো কিছু কোনোদিন ফিল করেছো? অ্যাকচুয়ালি আসলে কি বলবো, ঈশ্বর প্রদত্ত সবকিছু সুন্দর। উনি প্রকৃতি দিয়েছেন, এগুলো সুন্দর, প্রকৃতির সঙ্গে প্রাণী দিয়েছেন সুন্দর, মানুষ দিয়েছেন সুন্দর, এবং তিনি নিজেও আছেন, তিনি বিরাজ করছেন। এবং তার সঙ্গে এন্টি করার জন্য বা এন্টি নাও হতে পারে, আমরা যেটাকে স্পিরিট বা আত্মা বলে থাকি। আমি নিজে কোনো ফিগার দেখিনি, কোনো হিউম্যান ফিগার বা অ্যানিম্যাল ফিগার দেখিনি, তবে ফিল করেছো? তবে অলৌকিক অভিজ্ঞতা আমার মানে অনেক আছে। আমরা শুনি একটু, একটু শুনি। তো আমরা বিভিন্ন ধরনের ছায়া টায়া দেখি, যেটা ছায়া আমাদের থাকার কথা। মনে করো আমি আপনি যাচ্ছি কোনো পথ দিয়ে, আমাদের ছায়া পড়েছে, চাঁদের আলো, পাশে আরেকটা ছায়া পড়তে দেখলাম। তো সেখানে তো কোনো লোক নেই, তো কেন কোত্থেকে ছায়া আসবে সেটার কোনো এক্সপ্লেনেশন নেই। কোথাও হয়তো আমরা 3 বন্ধু মিলে গেছি ঘুরতে, ছবি তুলতে, তো ওখানে মনে করুন সন্ধ্যার সময় আমাদের সবার শরীর খারাপ হয়ে গেল, কিন্তু আমাদের একসাথে শরীর খারাপ তো হওয়ার কথা না, একসাথে সবার নেটওয়ার্ক যাওয়ার কথা না, একসাথে সবার পকেটে যেগুলো খাওয়া দাওয়া ছিল সেগুলো গায়েব হয়ে যাওয়ার কথা না। এই অভিজ্ঞতাটা কোন জায়গায় হয়েছিল? এটা আরকাটিপুর 56 হাল ওই একটা জায়গা আছে, ওখানে ঘুরতে গেছিলে তোমরা? সেই যাবার পর নেটওয়ার্ক সবসময় মানে আমার ভবঘুরে জীবন, আমি কখনো ঘরে থাকতাম না, তো এর জন্য অনেক আমাদের গালিগালাজও ছাত্র জীবনে। হ্যাঁ, ছাত্র জীবনে, কলেজ লাইফে।
তো সেখানে আমি দেখলাম যে পোকাকে পদপিষ্ট করে মেরে ফেলা হয়েছে সেই পোকাও মাটি থেকে উঠে উড়ে চলে যাচ্ছে। ওরে বাবা, বিভিন্ন ধরনের যেগুলো মানে অবিশ্বাস্য ব্যাপার, শুধু নেগেটিভ ব্যাপার মানে না, তুমি একটা positive। পোকাকে মেরে ফেলেছো, তারপরে তারপরে সেটা উড়ে চলে গেছে। সেটা আমরা যারা সায়েন্টিফিক ইকুইপমেন্টস দিয়ে আমরা যারা ঘিরে বসে একদম আলোর মধ্যে বসে এগুলো আলোচনা করলে সেগুলো বিশ্বাসযোগ্য হবে না, মোটেই বিশ্বাসযোগ্য হবে না। তবে একই কথা মনে করেন কোন গ্রামে কোন অন্ধকার ঘরে ল্যান্টার্নের বা মোমবাতির আলোয় বসে ঝড় বাতাসের মধ্যে যদি কেউ কাউকে বলে তাহলে আচমচম করতে পারতো। তো সেরকমই আমরা ভূত খোঁজার জন্য গেছি, ভূত খুঁজতে গিয়ে আমরা দেখেছি যে আমাদেরকে ভূত ভেবে অন্য মানুষ সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয়। তো বিভিন্ন ধরনের আনন্দ আছে, সেগুলো এখন আর সময়ের অভাবে এই কনকোয়েস্টার হয় না, তাও এগুলো আমার স্মৃতিতে মানে আছে। এক কথায় তুমি বিশ্বাস তো। আরো অনেক ঘটনা আছে, অনেক কিছু লিপিবদ্ধ করেছি, কিছু এখনো করা বাকি আছে, কিছু তো আপনারা সবাই জানেন না। না, তোমার লেখার হাত ভালো, আমরা অনেক গল্প আমরা লিখবে, আমরা পড়বো, তবে মুখে শোনার মধ্যে একটা অন্যরকম এটা তো ডকুমেন্টেড হয়ে থাকলো। তো আর কোনো গল্প মনে পড়ছে এই রিলেটেড? একবার নিজের চোখের সামনে একটা গাড়িকে পুরো সম্পূর্ণভাবে উবে যেতে দেখেছি। কোন জায়গায় এটা? সেটা গার্লস স্কুলের সামনে, উদাহরণ গার্লস স্কুল। আচ্ছা, মানে গাড়িটা চলছিল? হ্যাঁ, মেরুন কালার একটা গাড়ি নিজের থেকে ভেনিশ হয়ে গেছে চোখের সামনে? চোখের সামনে। আকাশে আগুন দেখেছি, যেগুলো মানে সচরাচর দেখার কথা না। এগুলো আরো আছে, মনে করলে অনেকটাই বেরোবে। প্লাস আমার সরকারি হাসপাতাল বা অন্যান্য জায়গা নিয়ে আমার কমেন্ট করা তো ঠিক না, না। তবে এই ধরনের অভিজ্ঞতা আছে এবং সেগুলোর দেখতে গিয়েও দেখেছি যে একটা রিজন পেয়েছিলাম আমরা। ডাক্তারদের সমস্যা হচ্ছিল ডিউটি আচ্ছা। করতে, তো যেগুলো ভূত প্রেত তাড়ানোর ব্যাপার বলুন বা মন্ত্র তন্ত্র শান্তিযজ্ঞ বলুন বা কীর্তন বলুন, সেগুলো কিছু একটা করতে হয়েছিল, যার পরে সমস্যার সমাধান হয়েছে। আছে আর কি এরকম কি অভিজ্ঞতা আমি। আচ্ছা, আমি কিন্তু গণকযুগের কাছে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো এখন। একটা যে কোনো একটা গান, এটা তো আর কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে গাওয়ার ব্যাপার না, একটা যে কোনো একটা গান শুনি আমরা। আমরা অলমোস্ট বেশি সময় না আর আমরা শেষ করে দেবো। তো বৃষ্টির আবহাওয়া চলছে, তো বৃষ্টির হ্যাঁ, যে কোনো বর্ষার গান হোক। হ্যাঁ, মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমে ঝিম রিমে ঝিম রিমে ঝিম। মনোমর মেঘের সঙ্গী বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, মনোমর ধায় তার মত্ত প্রবাহে, তাল তোমার অরণ্যে। মনোমর ধায় তারি মত্ত প্রবাহে, তাল তোমার অরণ্যে। ক্ষুব্ধ শাখা আন্দোলনে, মনোমর মেঘের সঙ্গী। বাহ, কি উদাত্ত গলা! এই গলায় কোনো একটা বাণী মনে পড়ছে, স্বামীজির হোক বা যে কোনো একটা বাণী মনে পড়ছে? বাণী তো অনেকই আছে, একটা যদি কিছু মনে থাকে, না হয় মোবাইল থেকে দেখে আমরা যে বাণীটা সবচেয়ে বেশি ফলো করি, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য মানাক সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার ধন তোমার জীবন পর অন্যের জন্য নিজের জন্য নয়, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের প্রতি বলি প্রদত্ত, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো হে গৌরীনাথ, হে স্বর্গত্যাগী শঙ্কর, আমার মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো।
চর্চা নেই, এই জন্য না, কিছুটা না, ভুল না, আছে, না। ভুল আছে তাও আমার এটা আমরা মানে ফলো মূল করব। কথাটা তো আমরা মানে যেটা নেওয়া সেটা আমরা নির্যাসটুকু নিয়ে নিয়েছি। তো তোমার আগামী জীবনে আর অনেক অনেক তোমার যা যা স্বপ্ন এখনো পূরণ হয়নি সেগুলো পূরণ হোক। হ্যাঁ, আমরা খুব একটা দীর্ঘায়িত করব না, কারণ তোমার ডিউটি আছে, হ্যাঁ, নানান ধরনের কাজ আছে তোমার, আমরা আর দীর্ঘায়িত করব না। কিন্তু আমরা আশা করব যে তুমি এখন, আমি একটা কথা কনকদ্বীপের সম্বন্ধে সবাইকে বলতে চাই যে আজকাল কিন্তু আমরা দেখতে পাই, যদিও মানে দিস ইজ এ নোবেল প্রফেশন, কিন্তু বলতে খুব আমার ছোটবেলায় ডাক্তার কিন্তু আমরা সহজে পেতাম। হয়তো সংখ্যায় কম ছিল, কিন্তু অনেক অনেক ডাক্তার মানে উই কুড রিচ দেম ভেরি ইজিলি। কিন্তু আজকাল আমরা যেটা দেখি, আমার যে কোনো একটা আর্জেন্ট সমস্যা হলো, আই হ্যাভ টু টেক এন অ্যাপয়েন্টমেন্ট। সেই অ্যাপয়েন্টমেন্ট হয়তো সেই মুহূর্তে তো আমি পেলামই না, আমার হয়তো দুদিন পরে পড়লো। হ্যাঁ, আমি সেই দুদিন কষ্ট করে করে চলতে হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু এত এত ডাক্তার বেরোচ্ছে, বাট দে আর নট ইজিলি অ্যাভেলেবল টু পিপল। এই জিনিসটা আমার একটা মানে এটা আমার একটা ক্ষোভ, এবং আমাদের মানে ডাক্তারকে তো আমরা পেতে লাগে, কিন্তু ডাক্তার পাই না আমরা। এত এত মেডিকেল স্টুডেন্ট বেরোচ্ছে, এত এত হসপিটালস, এত এত ডক্টরস। একটা জিনিস করতে হবে তখন, ইফ ইট ইজ এন আর্জেন্সি ইউ হ্যাভ টু রাশ টু এ নার্সিং হোম অর তো এই যে মানে শূন্যতার জায়গাটা, সেটা তোমার মতো যাতে আরো অনেক অনেক ডাক্তাররা এগিয়ে আসে। কারণ তোমার কথা আমি আজকে সেই যে কোভিড পিরিয়ডে আমি মানে ওকে পার্সোনালি, তখন আমি খুব একটাই ফেসবুকে সৃজনের মাধ্যমে আমার ওর সাথে তো আমি তখন মানে যে কোনো সময় আমি অ্যাডভাইস নিয়েছি, ও ফোন পিক আপ করেছে, আমাকে গাইড করেছে, আমাকে অভয় দিয়েছে। আচ্ছা, কোভিড এর সময় কথাটা একটু বলো, তুমি কিভাবে যুক্ত ছিলে? কোভিড টাইমটা আমাদের যারা হেলথ প্রফেশনাল আছে, হেলথ প্রফেশনাল জীবনে একটা মাইলস্টোন বা টার্নিং পয়েন্ট বলতে পারি। আচ্ছা, কোভিড শুরু হওয়ার আগে আমরা সবাই শপথ নিয়েছিলাম যে আমরা যদি মরে যাই বা এই সার্ভিসের মধ্যে যদি আমরা আমাদের প্রাণ হারিয়ে দিই, তাহলে সেটার জন্য অন্য কেউ দায়ী নয়, এটা দেশের জন্য মৃত্যু আমরা বলে আমরা মেনে নেবো, এটাকে শহীদের মর্যাদাটা পাবো। এরপর থেকে আমরা মানে বিভিন্ন ভাবে কোভিড এর সাথে যুক্ত। আমি কোভিড এর মধ্যে যে ডিউটি গুলো করেছিলাম সেগুলো হচ্ছিল, প্রথম বছর যেটা 2020-তে আমি এয়ারপোর্টে ছিলাম। এয়ারপোর্টের কোভিড স্ক্রিনিং, টেস্টিং এবং এই কোয়ারেন্টাইন ফেসিলিটিস সেটার দায়িত্বে ছিলাম। এবং 2021-এ আমি কোভিড এর সাথে সাথে ভ্যাকসিনেশনের দায়িত্বেও ছিলাম। আমার ব্লকের ভ্যাকসিনেশনের একটা সেকশন আমার দায়িত্বে দেওয়া হয়েছিল। আর তাছাড়াও আমার হাসপাতালকে তখন কোভিড কেয়ার সেন্টার বলে, মানে সেটাকে অল্টার করে সেটা বেডেড সিস্টেম করে ডিসি অফিস থেকে কোভিড কেয়ার সেন্টার বানিয়ে দেওয়া হয়েছিল, তো সেখানেও ডিউটি করেছি। তাছাড়া আমার নেট্রিপ আমাদের যেটা সেন্টার আছে অটোমোবাইল ট্রেনিং সেন্টার, সেখানেও ওটাকেও কোভিড কেয়ার সেন্টার বানিয়েছিল, সেখানেও আমি ডিউটি করেছিলাম। তো বিভিন্ন ভাবে কোভিড পেশেন্টের সাথে যুক্ত ছিলাম। তাছাড়াও মনে করুন কোভিড এর যারা কোয়ারেন্টাইন হয়ে একদম আইসোলেট হয়ে গেছে, হ্যাঁ, তারা খাওয়া দাওয়া পাচ্ছে না, তখন আমার সংগঠনের মাধ্যমে ওদেরকে খাওয়া বা ধরুন মশারি বা অন্যান্য যেটা যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর মাধ্যমে, শুধু আইসিইউ ডিউটি ছাড়া কোভিড রিলেটেড যা যা আছে সামাজিক বলুন এবং চিকিৎসা সংক্রান্ত বলুন সবকিছুর সাথেই জড়িত ছিলাম। এবং এতে একটা মানে অনেক অভিজ্ঞতা হয়েছে আমার, যাতে এই ধরনের যদি ভয়াবহ কিছু না আসে, কিন্তু আমাদের সবসময় তো প্রস্তুত থাকতেই হবে। হ্যাঁ, নিড টু বি প্রিপেয়ার্ড, কখন কি ঘোষণা হবে এবং আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে সেটা। পরিবার বলুন সবকিছু আমাদেরকে এক সাইডে আমাদেরকে সরিয়ে রেখেই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি আমাকে বলছিলে যখন ভ্যাকসিনের পড়লো তখন প্রথমে তুমি নিজে নিয়েছো? হ্যাঁ, প্রথম ভ্যাকসিনটা আমি নিজেই নিয়েছিলাম, তারপর সেটাকে আমি অন্যান্য স্টাফের সাথে মিশে অন্যদিকে ইয়ে করেছি। তো এটাই যে আজকে যে মানে আমরা যে শুনি যে হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে, কোনোভাবে কি আমার ধরো কোভিড হয়ে গেছে, তো আমার মনে হয় যে হয়তো কোভিড এর একটা এফেক্ট রয়ে গেছে, এরকম কি কোনো লং লাস্টিং এফেক্ট থাকে? সেটা এখনো রিসার্চ চলছে ম্যাডাম, সেটা এখনো রিসার্চ চলছে। যেটা আমি ভ্যাকসিন নিয়ে কথা বলছি না, ইট ইজ এ কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। আমি বলছি মানে যাদের কোভিড হয়ে গেছে তারা হয়তো সুস্থ, হ্যাঁ, এটার কি মানে অনেক বছর পরে কিছু হতে পারে? সেটাই মানে এখনো অনেক বছর পরে লং টার্ম যেটা স্টাডিজ, যেটা ক্লিনিক্যাল স্টাডিজ, সেগুলো এখনো চলছে। তো যারা মানে কোভিড এর সময় বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছিল, কারো মাইল্ড হয়েছিল, কারো মডারেট হয়েছিল, কারো সিভিয়ার হয়েছিল, অনেকে মারা গেছেন,
অনেকে এখনো অসুস্থ, অনেকের এমন পার্মানেন্ট লাং ড্যামেজ হয়েছে যে এখনো ওরা শ্বাসজনিত বা অন্যান্য এই ইয়েতে ভুগছেন এবং ভুগবেন, যেটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে। তো সেইভাবে বিভিন্ন স্টাডিজ চলছে। তো আমরা এখনো মানে সম্পূর্ণ তথ্যটা পাইনি, তবে কিছুটা পেয়েছি যে কোভিডে যারা রিভার্সিবল লাং ইনজুরি হয়েছিল তারা তো অনেক ক্ষেত্রে সুস্থই আছেন, কিন্তু অনেকে এখনো ভুগছেন বিভিন্ন। তো সেটাই বলছিলাম আমি, মানে কথাটা পরে কোভিড বলতে অনেক কিছু মনে এসে গেছে। আমি বলছিলাম কোভিড এর সময় মানে ইউ ওয়্যার ভেরি মাচ উইদিন রিচ। আমি পুলিশের সাথেও কাজ করেছি। দিল্লির একটা দরগার একটা ইনসিডেন্সের পরে দেশব্যাপী একটা হাই অ্যালার্ট ডিক্লেয়ার করা হয়েছিল। তখন ডোরগ্রাম চা বাগানের অন্তর্গত একটা খাসিয়া পুঞ্জির ভেতরে একটা খবর পাওয়া গেছে যে ওখানে নাকি দিল্লি থেকে একটা মেয়ে এসেছে। রাত্রে 2:30টার সময় ওসির সাথে, ওসি ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ টিমের হেড, আমি ছিলাম মেডিকেল টিমের হেড। তো আমরা একসাথে মিশে রাত্রে 2:30টার সময় রীতিমতো রেইড করেছিলাম ওই বাড়িতে। ওই বাড়িতে রেইড করে আমরা রান্নাঘর, বাথরুম টাথরুম সব খুঁজে ওই মেয়েটাকে খুঁজে পাইনি। তারপরে ওই মেয়েটার বাবা আমাদেরকে বললেন যে মেয়েটা তো দিল্লিতেই রয়েছে, আপনারা ফলস ইনফরমেশন পেয়েছেন। তো আমরা তারপরে ভিডিও কল করে আমরা এটা কনফার্ম করেছি যে মেয়েটা সত্যি এখনো দিল্লিতেই আছে। তো এই ধরনের আমাদের র্যাপিড অ্যাকশন ফোর্স বলুন, কন্ট্রোল গ্রুপস বলুন, বিভিন্ন ধরনের ইয়ের সাথে যুক্ত থাকে। মানে দেশের জন্য তখন একটা অন্যরকম ফিলিংস এসে গেছে যে ইট ইজ এ ডিসাস্টার, উই হ্যাভ টু মানে ফেস ইট। হ্যাঁ, মরলে মরে গেলাম, এবার যদি মরে যাই তাহলে ডাইরেক্ট স্বর্গ লাভ হবে মানুষের জন্য। তো এই যে মানে আমি যেটা কথাটা উঠেছিল এখান থেকে যে তোমাকে মানে যে যখন কন্ট্যাক্ট করতে মানে চেয়েছে, পেয়েছে, তোমাকে তুমি সাহায্য করেছো। আমি সেদিনও রাস্তায় একটা লোককে বলতে শুনছিলাম তোমার কথা যে তুমি তাকে কোন ওষুধ খাবে না খাবে বলো। তো আমি এটাই মানে এই লাইভের মাধ্যমে এটাই বলতে চাইবো যে মানে জীবনে আরো এগিয়ে যাও, আরো স্পেশালাইজেশন করো, আরো অনেক কিছু অ্যাচিভ করো, কিন্তু আজকে যেরকম ডাউন টু আর্থ আছো, তোমাকে যেরকম মানে মানুষ হিসেবে আমরা পাচ্ছি, ডাক্তার কনকদীপকে সাহায্যের হাত বাড়িয়ে সবসময় আমাদের জন্য আছে, সেরকম আরো অনেক অনেক ডাক্তাররা যেন মানে আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন, সেটুকুই বলবো। কারণ এই যে লম্বা লম্বা অপেক্ষা করাটা, অনেক দীর্ঘ অপেক্ষা করার পর আর্জেন্সি তো যে কোনো মানুষের হতে পারে। আজকে সবার ঘরে বয়স্ক লোকেরা আছে, তাদের সবসময় তাদের এই আতঙ্ক থাকে যে রাত্রে কিছু হলে ডাক্তার কোথায় পাবো। কিন্তু এই জিনিসটা আমি বুঝতে পারি না। আমি যতবার কলকাতা থেকেছি, দিল্লিতে পর্যন্ত থেকেছি, তখন আমার বাচ্চা ছোট, ডাক্তার কিন্তু ইজিলি অ্যাভেলেবল। মানে যে কোনো লোকালিটিতে থাকো, একটা আর্জেন্সি হচ্ছে, বাচ্চার অসুস্থ হয়ে গেছে, কেউ পড়ে গেছে, হ্যাঁ এখানে মানে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তুমি ডাক্তার পাবে না, কিছু একটা হচ্ছে তুমি ডাক্তার পাবে না। এইটা মানে তুমি, তোমাকে যেরকম আমরা পাই, তোমাকে যেরকম সবাই পায়, আরো যেন অনেক অনেক ডাক্তারদেরকে আমরা পাই, এটা আমার একটা এপিল থাকলো আর কি। বাকি তোমাকে এটুকু বলবো যে তোমার জীবনে যা চেয়েছিলে সেই জায়গায় কি নিজেকে আজকে দেখতে পারছো না? সেই জায়গায় অনেক আগেই নিজেকে দেখতে পেরেছিলাম, এবং আপনাদের আশীর্বাদ আছে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। মানে মানুষের সেবা করতে পারছো, হ্যাঁ ভগবান সেটুকু সেই সুযোগ দিয়েছেন, এবং ভগবানের সাথেই যদি চলতে পারি সেটাই মানে আমরা আশা করব যে তুমি দীর্ঘ অনেক বছর মানুষের জন্য কাজ করে যেতে পারো, কারণ এটাই তোমার সব থেকে বড় চাওয়া ছিল, এটা সুযোগ তুমি পেয়েছো। আর জনকল্যাণমূলক কাজ তুমি করে যাও, স্বামীজির আদর্শ হোক তোমার পাথেও। হ্যাঁ তোমার একটা গান শুনলাম আমরা, তোমার বাণী শুনলাম। তো অল দ্য বেস্ট ফ্রম সাকসেস সাগা। এরকম ডাউন টু আর্থ থাকো। তোমার আরো অনেক অনেক সুন্দর সুন্দর ছবি দেখি আমরা, হ্যাঁ ক্যাপচার করো সুন্দর সুন্দর দৃশ্য। তোমার একটা লেখা, এটা দিয়ে আমি আজকের লাইভ শেষ করবো। হ্যাঁ সেটা সৃজনে এসেছিল, সেটা দিয়ে বোঝা যায় যে কনকদ্বীপের মধ্যে একটা অন্যরকম মন রয়েছে। আমরা সবাই তো দুর্গা মার কথা ভাবি, কনকদ্বীপ কিন্তু অসুরের কথাটাও ভেবেছি। আমি যদিও দুর্গাপূজার অনেক দেরি, আমি এই কবিতাটা পড়বো। কোথায় গেল কবিতাটা? কনকদীপ লিখেছে, মহিষাসুরের ডায়াবেটিস, দুর্গার মতো জাদ্রেল নারী দেখি নাই কভু হায়, মায়া দয়া নেই যে তার আঘাত করে যায়। অসুর বলছে, মহিষাসুর। ঘুমিয়েছিলাম শান্তিতে মহালয়ার রাতে, কোত্থেকে উড়ে আসলো ত্রিশূল নিয়ে হাতে।
মারামারির মুড নেই গো বলেছিলাম তাকে, বলল দুর্গা তোকে না পেলে মারবো আর কাকে। অগত্যা সেই ভারী ড্রেসটা আবার পরতে হলো, মরিচা ধরা তরোয়াল ঢাল ধারণ করতে হলো। 1 বছর ঘুমিয়েছিলাম, প্র্যাকটিস নেই যুদ্ধে, বয়সও তো কম নেই মোর, জীবন এখন বৃদ্ধে। শুরুতেই চেঁচালো বীরেন্দ্র, সাথে আগমনী গান, ভিডিও বানিয়ে মাটিতে মেশালো আমার ইজ্জত সম্মান। ত্রিশূলে করলো বুক ফুটো মোর, ব্যথায় নাজেহাল, রক্ত বইছে দরদর করে, নেই হাসপাতাল। এই অবস্থায় প্রতিমা করে রাখলো সবাই আমার, পাশেই সিংহ গর্জন করে, সাপ ঝুলছে আমার। মূর্তিতে দেখো সবার কত সুন্দর পজিশন, পার্সোনাল বাহন সবার, আমার নেই কো আসন। কোমরে ব্যথায় ছটফট করি, কেউ বুঝে না হায়, কেউ হাসে কেউ বকে, কেউ সেলফি তুলে যায়। দশমীতেও তোমরা আমারে শান্তি দিলে না, ডায়াবেটিসের রুগী আমি, কেউ বুঝলে না। সপ্তমী থেকে নবমী দুর্গারে দাও ভোগ, 3 দিন আমি উপবাস করে পেটে হয় রোগ। তারপরে প্রতি দশমীতে এমন খাওয়া মিষ্টি, এভাবেই হয়ে গেল মোর ডায়াবেটিসের সৃষ্টি। আমি থাকি পাতালপুরে, জলের ভয় নেই, দুর্গার সাথে জলে ভাসাও, সাঁতার জানি কই, সর্দি জ্বরে কষ্ট পেয়ে পৌঁছলাম ঘরে সবে, বুক কেঁপে এই শুনে আসছে বছর আবার হবে। কি সুন্দর মন থাকলে এরকম একটা কবিতা লেখা যায়। ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে সবসময় এভাবেই থেকো। আমাদের লাইভ পর্ব এখানে শেষ হলো।